আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, সঙ্গে আছি ডানা ইসলাম। বাংলা একাডেমিতে চলছে অমর ২১শে বইমেলার উদ্বোধন অনুষ্ঠান। বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জন্য ঝাঁপিয়ে পড়েছিল, তারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। আমাদের তরুণ তরুণী, কিশোর কিশোরী রাস্তার দেয়ালে দেয়ালে তাদের স্বপ্নগুলো, তাদের আকাঙ্ক্ষাগুলো, তাদের দাবিগুলো অবিশ্বাস্য দৃঢ়তায় এঁকে দিয়েছে। আমাদের রাস্তার দেয়াল এখন ঐতিহাসিক দলিলে রূপান্তরিত হয়ে গেছে। এগুলির স্থান এখন আমাদের বুকের মধ্যে, এবং জাদুঘরে হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। আমি অভিনন্দন জানাচ্ছি বইমেলার উদ্যোক্তাদের। তারা এই দেয়াল চিত্রগুলো মেলায় আসা এবং যাওয়ার পথে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তাদের উদ্দেশ্যে আমরা একটা হাততালি দিই। বাংলা একাডেমি আয়োজিত বইমেলা আমাদের জাতীয় জীবনের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। ক্রমে ক্রমে এর গুণগত আয়োজনগত বিবর্তন হতেই থাকবে। বইমেলায় হাজির করার জন্য লেখক লেখিকারা সারা বছর প্রস্তুতি নিতে থাকেন যথাসময়ে নিজ নিজ বই সমাপ্ত করার জন্য। প্রকাশকরা অনেক আয়োজন করেন নিজেদের বইগুলো যথাসময়ে হাজির করার জন্য, গুণগত প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য এবং আগ্রহ বাড়ানোর জন্য। প্রতি বছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির আয়োজন করলে লেখকরা এই স্বীকৃতি পাওয়ার জন্য এবং সেরা লেখকরা সেরা প্রকাশক পাওয়ার জন্য অনেক সহায়ক হবে। আমি এই প্রস্তাব দিচ্ছি। আমরা যদি ২১-এর ভাষা আন্দোলনকে আরো গভীরতর প্রেক্ষিতে স্বাধিকার আন্দোলন হিসেবেও দেখি, তাহলে অমর ২১-এর গণ্ডি বৃহত্তর হয়ে দাঁড়ায়। তখন আমরা ভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কিশোর কিশোরী, তরুণ তরুণীদের তাদের সৃজনশীলতার জন্য স্বীকৃতি দিতে পারি, নতুন উদ্যোক্তা হওয়ার জন্য স্বীকৃতি দিতে পারি। শহর ও গ্রামের নারী পুরুষকে কৃষি, শিল্প, সাংস্কৃতিক জগৎ, বিজ্ঞান, বাণিজ্য, শিক্ষা, অন্যান্য ক্ষেত্রে যারা নির্দিষ্ট বছরে জাতির জন্য অবদান রেখেছেন তাদের স্বীকৃতি দিতে পারি, তাদের জন্য আনুষ্ঠানিক আয়োজন করে দিতে পারি। প্রবাসী বাংলাদেশিদের, প্রবাসী শ্রমিকদের অবদানের জন্য স্বীকৃতি দিতে পারি। সারা পৃথিবী জুড়ে নানা কাজে বাংলাদেশিরা কৃতিত্ব দেখাচ্ছে। আমরা ২১-এর দিনে তাদের সবাইকে স্মরণ করতে চাই। তারা সবাই ২১-এর দিনে নিজের দেশকে স্মরণ করে সবসময় অনুষ্ঠান করে। তারা আমাদের পরিবারের অংশ হিসেবে তাদের সন্তান সন্ততির কাছে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেয়। আমার সব কথা আপনাদের গ্রহণ করতে হবে এমন চিন্তা করি না, তবে নিজের বলার সুযোগ যখন পেয়েছি তখন বলে রাখলাম। বাংলা একাডেমিকে ধন্যবাদ। আপনাদের উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এর সঙ্গে ২১শে বইমেলা ২০২৫-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। ধন্যবাদ। সমবেত সুধীজন, এখন মাননীয় প্রধান উপদেষ্টা বইমেলা পরিদর্শন করবেন। আমরা স্ব আসনে বসে থেকে বইমেলার শুভ উদ্বোধনের আনুষ্ঠানিকতায়। বাংলা একাডেমিতে চলছে অমর ২১শে বইমেলার উদ্বোধন অনুষ্ঠান। বক্তব্য রাখছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বাংলা একাডেমি পুরস্কার তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বাংলা একাডেমিতে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই পুরস্কার তুলে দেন। এবার কবিতায় পুরস্কার পান মাসুদ খান, নাটক ও নাট্য সাহিত্যে সুভাষিস সিনহা, প্রবন্ধ গ্রন্থে সলিমুল্লাহ খান, অনুবাদে GH হাবিব, গবেষণায় মোহাম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউল রহমান ও ফোকলোর সৈয়দ জামিল আহমেদ।
প্রথম পর্বে বিশ্ব ইজতেমায় দ্বিতীয় দিনে তুরাগ তীরে ঢল নেমেছে মুসল্লিদের। নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে গভীর মনোযোগে ধর্মীয় বয়ান শুনছেন মুসল্লিরা। এছাড়া দিনভর ধর্মীয় বয়ানের পাশাপাশি আজ রয়েছে যৌতুকবিহীন বিয়ের আয়োজন। রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ বাদ ফজর মাওলানা খোরশেদ সাহেবের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় আজকের আনুষ্ঠানিকতা। এরপর আলেম ওলামা ও মাদ্রাসা ছাত্রদের উদ্দেশ্যে বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা ও মাওলানা আকবর শরীফ। ৪১টি খিত্তায় অবস্থান নিয়ে সে বয়ান শুনছেন হাজারো মুসল্লি। ইজতেমা আয়োজনে সফলতার জন্য বাংলাদেশের প্রশংসা করেন দেশি বিদেশি মুসল্লিরা। ইজতেমার মধ্যে সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আলহামদুলিল্লাহ বিভিন্ন জামাত আসছেন, আমরাও নিউ ইয়র্ক থেকে আসছি আলহামদুলিল্লাহ। আমরা ইজতেমাতে আওয়ার জন্য আমেরিকার যে মার্কাজ আছে এখান থেকে তৈরি একটা জামাত আমরা এখানে আসছি। বাদাসর টঙ্গী ইজতেমায় রয়েছে যৌতুকবিহীন বিয়ের আনুষ্ঠানিকতা। ইসলামিক শরিয়া অনুযায়ী প্রায় শতাধিক বিবাহ হতে পারে বলে জানিয়েছেন মুসল্লিরা। খুতবা দিয়ে বিবাহ পড়াবে, তো আমরা ধারণা করছি প্রায় কম বেশি ১০০-র মতো বিয়ে হবে আজকে। যৌতুক নেওয়া দেওয়া এগুলো করে হারাম। আজকে যে বিয়েটা হবে, হ্যাঁ, এটা আল্লাহ হুকুম, তোমার হুকুম মতন আল্লাহ তরিকা মতন মানিতে হবে। এরপর বাদ মাগরিব মাওলানা ইব্রাহিম দেওলার বয়ানের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা দ্বিতীয় দিনের কার্যক্রম। প্রথম পর্বের আখিরি মোনাজাত উপলক্ষে মহাসড়কে যান নিয়ন্ত্রণ ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান পুলিশ। আখিরি মোনাজাতের আগে আমরা ৬টা থেকে ৩০০ ফুটের মাথায়, দৌড় ব্রিজের মাথায় এবং বগুড়া মাথায়, এই যে বাকি যে ভিতরে যে অঞ্চলটুকু সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখবো। রোববার সকালে শুরাই নিজামের শীর্ষ মুরব্বী মাওলানা জোবায়ের আখিরি মোনাজাত পরিচালনা করবেন। এরপর দিনের দাওয়াতে বের হবেন দেশ বিদেশের মুসল্লিরা। আলিমুজ্জামান সাফওয়ান, টঙ্গী, গাজীপুর। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে ৪১ জেলার মুসল্লির সঙ্গে অংশ নিয়েছেন ৭২টি দেশ থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানরা। বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজনে অংশ নিতে পেরে আনন্দিত তারা। অন্যদিকে ভিনদেশি অতিথিদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। সহকর্মী দেওয়ান ইমনের তথ্যচিত্রে আব্দুল্লাল মারুফের রিপোর্ট। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ময়দানের উত্তর পাশে টিন আর পাটের চট দিয়ে বানানো হয়েছে বিদেশি নিবাস। জুবায়েরপন্থীদের আয়োজনে প্রথম পর্বে আগত ভিনদেশি মুসল্লিরা অবস্থান করছেন এসব নিবাসে। এর মধ্যে রয়েছে সৌদি আরব, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান সহ ৭২টি দেশ থেকে আগত ২,১৫০ জন ধর্মপ্রাণ মুসল্লি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও বাংলাদেশের সর্ববৃহৎ এই ধর্মীয় সমাবেশে অংশ নিতে পেরে আনন্দিত তারা। এদের মধ্যে অনেক অতিথি আবার নিজ উদ্যোগে ইজতেমায় আসা মুসল্লিদের মাঝে বিতরণ করছেন কোমল পানীয় সহ নানা ধরনের খাবার। এতে করে দেশি এবং ভিনদেশি ধর্মপ্রাণ মুসল্লিদের মিলন মেলায় পরিণত হয়েছে টঙ্গীর তুরাগ পার। जैसे अल्हम्दुलिल्लाह हम जो है हमने सुना था कि बांग्लादेश वाले जो है बहुत प्यार करते हैं। अल्हम्दुलिल्लाह एयरपोर्ट उतरते ही जो है हमने जो हमारा इस्तकबाल हुआ, हमारा इकराम हुआ, वो हम ज़िंदगी भर नहीं भूल सकते। बहुत अच्छे लोग हैं अल्हम्दुलिल्लाह बांग्लादेश वाले। अल्हम्दुलिल्लाह बहुत अच्छा है, सब मुसलमान अच्छे हैं। सिर्फ बांग्लादेश, पाकिस्तान, इंडिया मुसलमान नहीं, पूरी दुनिया में इंसान मुसलमान जहाँ है सब मुसलमान अच्छे हैं। बस किसी में सिफात कम, किसी में ज़्यादा, लेकिन जो कलमा पड़ा है जहन्नम से बचकर जन्नत को जाने वाला बनेगा इंशाअल्लाह। لا هذا في बांग्लादेश في هلا في كل عالم في كلمات لا إله إلا الله। বিদেশি অতিথিদের নিরাপত্তা জোরদারে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি ভিনদেশি মেহমানদের সুশৃঙ্খল পরিবেশে থাকার ব্যবস্থা করতে পারায় সন্তুষ্ট আয়োজকরা। এখন পর্যন্ত আমার জানা মতে 2000 প্লাস ৭০-৭২টা দেশে 2000 প্লাস। এটা হয়তো কালকের মধ্যে আরও কিছু বাড়বে। এখানে এবার টিন শেডগুলো খুব পর্যাপ্ত পরিমাণে খোলামেলা আছে, পর্যাপ্ত পরিমাণে বিদেশি মেহমানদের সুযোগ সুবিধা আছে, কোনো অসুবিধা হচ্ছে না। এবছর ইজতেমা অনুষ্ঠিত হবে 2 পর্বে 3 ধাপে। এর মধ্যে প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হবে 2 ফেব্রুয়ারি, আর 3 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপ। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটকের পর তৌহিদুল ইসলাম নামে এক যুবদল নেতার মৃত্যুর ঘটনা দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ইতিমধ্যে ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার রাত 2টার দিকে যৌথ বাহিনীর একটি দল তৌহিদুলকে আটক করে নিয়ে যায় বলে জানান তার ভাই আবুল কালাম আজাদ টিপু। পরদিন শুক্রবার দুপুর 12টার দিকে পুলিশ তাদেরকে ফোন করে জানায় তৌহিদুল আহত অবস্থায় গোমতী নদীর পাড়ে পড়ে আছে।
সেখান থেকে প্রথমে তাকে সদর হাসপাতাল এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তৌহিদুলকে মৃত ঘোষণা করেন। তিনি সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। এই ঘটনায় সেনা ক্যাম্পের কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করে সঠিক কারণ উদ্ঘাটনের জন্য একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি করার কথা জানিয়েছে আইএসপিআর। এদিকে দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। যারা মানুষ খুন করেছে, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের বিচার হতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সুনামগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় ডক্টর শফিকুর রহমান বলেন, যাদেরকে গুম করা হয়েছে এবং এখনো অনেকে গুম আছে, অগ্রাধিকার দিয়ে এসব অপরাধের বিচার করতে হবে বলেও জানান তিনি। গণহত্যা, মানবতার বিচার হতে হবে এবং যাদেরকে গুম করা হয়েছিল এবং এখনো গুম করে রাখা হয়েছে, এ দুটি অপরাধের অবশ্যই বিচার হওয়া লাগবে। বাকিগুলোর বিচার আস্তে আস্তে হোক, আমাদের আপত্তি নেই, কিন্তু অগ্রাধিকার দিয়ে এই দুইটার বিচার করা লাগবে। এটা এই কারণে প্রতিশোধ নেওয়ার জন্য নয়, বরঞ্চ মানব সমাজকে কলঙ্ক মুক্ত করার জন্য। কেউ খুন করলে, খুনি হলে তার পরিণতি কি হবে এটা যেন সবাই দেখে এখান থেকে শিক্ষা নেয়, এই জন্য। আর তারা যেন তাদের সত্যিকারের কাজের পাওনাটা ঠিক মতো পায়, তাই জন্য। বাগেরহাটের সুন্দরবনের দুবলার চর সংলগ্ন বঙ্গোপসাগর এলাকা থেকে দস্যুদের হাতে অপহৃত 15 জেলেকে 7 দিনে উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। খোঁজ না পাওয়ায় উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে কাটাচ্ছেন জেলের পরিবারের সদস্যরা। সহকর্মী এস সোহানের রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। দস্যু মুক্তির 6 বছর পরে সুন্দরবনে আবারও মাথা চারা দিয়ে উঠেছে বেশ কয়েকটি বনদস্যু বাহিনী। গেল 26 জানুয়ারি রাতে দুবলারচর সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের উপর হামলা চালায় দস্যুরা। 15 জেলে অপহরণ হয়। তবে এখনো কাউকে উদ্ধার করতে পারেনি বন বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চরম উৎকণ্ঠায় রয়েছেন জেলে পরিবারের সদস্যরা। আমরা ছেলে চাই, আমরা ছেলেটা শরীর সুস্থভাবে আমার কোলে একটু ফিরে আসে, সেই লোক চাই। সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি, অতি দ্রুত আমার বাড়িতে গিয়ে তার পরিবারের কাছে ফিরিয়ে দেবে। সরকারের কাছে আবেদন, আমার স্বামী যেন তার ছেলে মেয়ের কাছে ফিরে আসে। জেলেদের উদ্ধার করতে এবং সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আবেদন করেছে দুবলারচরের 11,000 জেলে। ইমেইল যোগে এই আবেদন পাঠানো হয়েছে বলে জানান দুবলা ফিশারম্যান গ্রুপের কর্ণধার। দুবলারচরের জেলেরা ডাকাত আতঙ্কে দিন অতিবাহিত করছে। অতি সত্বর অপহৃত জেলে মুক্তি পায় এবং পূর্বের ন্যায় সুন্দরবন ও উপকূলীয় সমুদ্র সীমা জলদস্যু মুক্ত হয় তাহার এবং জেলেরা যাতে জীবন জীবিকা সুন্দরভাবে নির্বাহ করতে পারে তাহার বিহিত ব্যবস্থা করার জন্য আপনার সদয় মর্জি হয়। দস্যুদের হাত থেকে জেলেদের উদ্ধার করতে কোস্টগার্ড, নৌ পুলিশ ও র্যাবের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি বনরক্ষীরা তৎপরতা চালাচ্ছে বলে জানান সুন্দরবন বিভাগের এই কর্মকর্তা। কোস্টগার্ড, তারপরে র্যাব এবং বন বিভাগ, আমাদের যে ক্যাম্পগুলো আছে আমরা প্রত্যেকের সাথে কথা বলছি, প্রতিনিয়তই খোঁজখবর রাখছি এবং প্রত্যেককে বলছি যে চেষ্টা করার জন্য যাতে এই জেলেদেরকে উদ্ধার করা যায়। 2016 থেকে 2018 সালের অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে সুন্দরবন অঞ্চলের 32টি দস্যু বাহিনীর 382 জন দস্যু, 462টি অস্ত্র ও 22,504টি গোলাবারুদ সহ আত্মসমর্পণ করে। 2018 সালের 1 নভেম্বর সুন্দরবনকে দস্যু মুক্ত ঘোষণা করা হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। রংপুরে ঘন কুয়াশায় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একে একে 7টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়ে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও আহত হয়েছে কমপক্ষে 25 জন। শনিবার সকালে রংপুর ঢাকা মহাসড়কে গড়ের মাথা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সহকর্মী রফিকুল ইসলামের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আপন অপু। এভাবেই ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে একে একে দুর্ঘটনার কবলে পড়ে 6টি পরিবহন। এই দুর্ঘটনায় প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও আহত হয়েছেন কমপক্ষে 25 জন।
শনিবার সকাল 7:30টার দিকে রংপুরের মিঠাপুকুরে রংপুর ঢাকা মহাসড়কে গড়ের মাথা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত পরিবহনগুলোর মধ্যে দুটি যাত্রীবাহী বাস সহ ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান রয়েছে। হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা এসব পরিবহন গড়ের মাথা মোড়ে এসে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় চতুর্মুখী এ মোড়ে দুটি বাস, একটি ট্রাক ও পিকআপ এবং কাভার্ড ভ্যান একে অপরকে ধাক্কা দেয়। এতে কয়েকটি পরিবহনের সামনের গ্লাস ভেঙে যায় এবং কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। আহত হন 20 থেকে 25 জন। গুরুতর জখম হওয়ায় কয়েকজনকে নেওয়া হয় হাসপাতালে। খবর পেয়ে বড়দরগা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। একই সঙ্গে ঘটনাস্থল থেকে পরিবহনগুলো সরিয়ে নিতে কাজ শুরু করে। হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের তথ্য মতে 2024 সালে রংপুরে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে 195টি দুর্ঘটনায় 146 জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় মামলা হয় 152টি। শীত মৌসুমে ঘন কুয়াশায় সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা এড়াতে চলাচলের সময় গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ হাইওয়ে পুলিশের। নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রাম কক্সবাজার রুটে 2 জোড়া আন্তনগর ট্রেন নিয়মিতভাবে চলাচল শুরু করেছে। শনিবার সকাল 6:15 কক্সবাজার থেকে সৈকত এক্সপ্রেস যাত্রার মাধ্যমে শুরু হয় নতুন ট্রেন চলাচল। নতুন রেলপথ চালুর পর ঢাকা থেকে 2 জোড়া স্থায়ী ট্রেন চললেও চট্টগ্রাম থেকে চলাচল করা ট্রেনটি ছিল অস্থায়ী। স্থানীয় জনগণের চাহিদার কথা বিবেচনায় নিয়ে 2 জোড়া আন্তনগর ট্রেন সৈকত এক্সপ্রেস আর প্রবাল এক্সপ্রেস আবারও চলাচল শুরু হয়েছে। প্রতিটি ট্রেনে 743টি আসন থাকবে এবং 16টি কোচ নিয়ে ট্রেনগুলো চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচল করবে। তবে সোমবার সাপ্তাহিক বন্ধের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকবে। আমরা ঠিক টাইমে তবে অনেক ভোগান্তি হতো, ট্রেন আসতে দেরি করতো। এখন ট্রেন জাস্ট টাইমে আসে, তো 2-4-5 মিনিট লেট হয়, জাস্ট টাইমে ছেড়ে দেয়। অনেক সুবিধা এখন। ভালো লাগছে, মানে অনেক আগে থেকে প্ল্যানিং করতেছি যে মানে সবাই একসাথে মানে কক্সবাজার অবশ্যই সবাই একসাথে যাচ্ছে। প্রতি বছরের মতো এবারও জ্ঞানের আলো ছড়াতে মর্তে আসছেন দেবী সরস্বতী। সোমবার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান ও সনাতন সম্প্রদায়ের মানুষের বাড়িতে পূজিত হবে জ্ঞানের দেবী সরস্বতী। মাগুরার শিল্পীদের তৈরি সরস্বতী প্রতিমা পূজিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে। এজন্য শেষ সময় ব্যস্ততা চলছে মাগুরার কুমোরপল্লীতে। মাগুরা প্রতিনিধি পঙ্কজ রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলের বিখ্যাত সরস্বতী পূজার ফার্মেসি বিভাগের প্রতিমাটি তৈরি হচ্ছে মাগুরার বাটিকাডাঙ্গার মৃৎশিল্পী সরজিৎ অধিকারীর হাতে। তরুণের শিল্পীর নিখুঁত তুলির পরশে প্রাণ পাচ্ছেন হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীদের জ্ঞানের দেবী সরস্বতীর প্রতিমা। এখান থেকে প্রতিমা তৈরি শেষে ট্রাক যোগে পাঠিয়ে দেওয়া হবে ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের ফার্মেসি বিভাগের এই প্রতিমাটি পছন্দ হয়েছে। এই প্রতিমাটি হলো আপনার সারা বাংলাদেশের থেকে আরও প্রতিমা আসে। এই প্রতিমাটি আমি চিন্তা করি যে এই প্রতিমাটি এইবার চ্যালেঞ্জে যাবে। ব্যস্ততা দেখা যায় মাগুরা সদরের কলকলিয়াপাড়া, সাহাপাড়া, শ্রীপুর, মোহাম্মদপুর, শালিকা সহ বিভিন্ন কুমারপল্লীতে। তবে বিচালি, কাঠ, সুতা, রংতুলি সহ বিভিন্ন সামগ্রীর দাম বাড়ায় প্রতিমা তৈরি লাভজনক হচ্ছে না শিল্পীদের। এইবার সরস্বতী পুজোয় যে খরচ, বাঁশ, কুটি, তাইতো লোহা বা সব কিছুর যে খরচ, তাতে আমাদের বর্তমান ব্যবসার সংখ্যা অনেক কম। বিভিন্ন বাজারে অস্থায়ীভাবে গড়ে উঠেছে প্রতিমার হাট। এসব হাটে সরস্বতী প্রতিমা কেনাবেচায় চলছে ব্যস্ত সময়। প্রতিমা শিল্পীরা এখানে প্রতিমা তৈরি করে নিয়ে আসে, আমরা এখান থেকে প্রতিমা কিনে নিয়ে যে বাসায় পূজা করি। দুর্গা পূজা করি, কার্তিনী পূজা করি, কালী পূজা করি। সরস্বতী প্রতিমা সংখ্যা একটু বেশি হয়। হিন্দু ধর্ম মতে সরস্বতী বিদ্যার দেবী। শিক্ষার্থীরা দেবীর আশীর্বাদ লাভের আশায় প্রতি বছর পঞ্জিকা মতে মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজা করে থাকেন। আমরা যা কিছু অর্জন করি তার ভিতরে শুদ্ধ অশুদ্ধ জ্ঞান থাকে, কিন্তু সরস্বতীর গায়ের বর্ণ ইঙ্গিত করে যে আমাদেরকে শুদ্ধ জ্ঞান, শুদ্ধ বিদ্যা অর্জন করতে হবে। কালের বিবর্তনে পূজার বাহ্যিক অবকাঠামোতে আধুনিকতা আসলেও ধর্মীয় ভাব গাম্ভীর্য আজও বহমান বলে জানালেন এই ধর্মজ্ঞ। সবকিছুই নিত্যপণ্য, যা আমাদের পাওয়া সবই বাজারে আমরা পাচ্ছি। পূজার সবকিছু আমরা এখন কিনতে পারছি, সবকিছু আমাদের এখন হাতের নাগালের ভিতরে। আমাদের ছোটবেলায় অনেক নাটক হতো, গান বাজনা হতো, অনেক কিছুই হতো, এখন তার সেগুলো চলে না। মাগুরা জেলায় এবছর 400 শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্তত 30,000 সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে পূজিত হবেন বিদ্যার দেবী সরস্বতী। নিউজ ডেস্ক, দেশ টিভি। রোববার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। এ উপলক্ষে চলছে মণ্ডপ তৈরির সর্বশেষ প্রস্তুতি।
এ নিয়ে আলোচনাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, মণ্ডপ কিভাবে সাজানো হচ্ছে, শেষ মুহূর্তে প্রস্তুতিতে কেমন দেখতে পাচ্ছেন? জানা সনাতন ধর্মাবলম্বীদের পঞ্জিকা অনুযায়ী আগামীকাল রবিবার 12:34 থেকে কিন্তু শুরু হচ্ছে পঞ্চমী তিথি। আর পঞ্চমী তিথিতেই পূজা করা হয় বিদ্যা, জ্ঞান এবং সঙ্গীতের দেবী সরস্বতীর। আগামীকালকেও কিন্তু বগুড়া সহ সারা দেশে বিভিন্ন জায়গায় দেবী সরস্বতীর পূজা করা হবে এবং পরশু দিন যেহেতু তিথি থাকছে, অনেকে কিন্তু আবার পরশু দিনেও সরস্বতীর পূজা করবেন এবং এই পূজাকে ঘিরে এখন কিন্তু বিভিন্ন মণ্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরির শেষ সময়ের কাজ। রং তুলিতে কিন্তু দেবীর চোখ অঙ্কন সহ সাজানো হচ্ছে তাদের ভক্তি ভরে। এবং আপনি জানেন যে আসলে বিদ্যার দেবী হওয়ায় ছোট বড় সকল বয়সী মানুষের কাছে কিন্তু সরস্বতী পূজা ঘিরে একটি বাড়তি উন্মাদনা এবং একটি আলাদাই কিন্তু একটি উৎসব মুখর চেতনা সকলের মাঝে থাকে। আমরা একটু সরাসরি কথা বলবো। আমি দাঁড়িয়ে আছি চেলোপাড়া সার্বজনীন কালী মন্দির, এই কালী মন্দিরের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাসের সাথে, যে এই সরস্বতী পূজাকে ঘিরে আপনারা কি কি আয়োজন রেখেছেন, প্রস্তুতি কেমন? ধন্যবাদ। চেলোপাড়া সার্বজনীন কালী মন্দির আয়োজনে প্রতি বছরের ন্যায় এই বছর আমাদের প্রতিমার কাজ চলছে, প্রতিমার তুলির কাজ চলছে। এই তুলির কাজ আজকে সারাদিন চলবে। আজকে রাত্রে সব প্রতিমাগুলো বিভিন্ন জায়গায় মানে স্থানান্তর হবে। এই প্রতিমাগুলো শুধু আমাদের চেলোপাড়া এখানে না, বগুড়া শহরে বিভিন্ন জায়গায় আমাদের এই প্রতিমা যায়। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আমাদের এই প্রতিমাগুলো এখান থেকেই যায়। তো আজকে আমাদের এই যেহেতু পূজা সরস্বতী পূজা, দুর্গা দেবী, আমাদের এই দুর্গা দেবী আমাদের সকল বয়সেরই ছেলেমেয়েরা এই পূজাটা করে থাকে। আর আমাদের এই পূজাটা চেলোপাড়ায় খুব সুন্দর পরিবেশে পূজা হয় এবং চেলোপাড়াতে বগুড়া শহরে চেলোপাড়াতে সবচেয়ে বেশি এই পূজাটা উজ্জীবিত হয়। এবং এখানে আমাদের নিরাপত্তার থেকে শুরু করে সকল বিষয়ে আমরা সহযোগিতা করে থাকি এবং আমাদের প্রশাসনও এখানে আমাদেরকে সহযোগিতা করে। আর এলাকার যারা যুবক ছেলেরা আছে তারাও আমাদের এই পূজার সকল সম্পন্ন করার জন্য এবং আনন্দ মুখর পরিবেশ করার জন্য সবাই সহযোগিতা করে থাকেন। জনাব পরিমল, আপনাকে ধন্যবাদ। ডানা, আপনি শুনছিলেন আমি যে মন্দিরে দাঁড়িয়ে আছি, এইখানে 1800 টাকা থেকে শুরু করে 25,000 টাকা দাম পর্যন্ত কিন্তু প্রতিমা তৈরি করা হয়েছে। যে প্রতিমাগুলোর কিন্তু এখন শেষ সময়ের সাজসজ্জার কাজ চলছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রতিটি বাড়িতে কিন্তু সরস্বতী দেবীর আরাধনা করা হয়। বিদ্যা, জ্ঞান এবং সঙ্গীত কলার যে জ্ঞান রয়েছে তা লাভের প্রত্যাশায় ডানা বগুড়া শহরের চেলোপাড়া থেকে দেবী সরস্বতীর পূজার ঠিক একদিন আগে সার্বিক প্রস্তুতি নিয়ে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, ধন্যবাদ আপনাকে। বগুড়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। আজ থেকে 9 মাসের জন্য বন্ধ হলো দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দ্বীপ সুরক্ষায় শনিবার থেকে বিধি নিষেধ কার্যকর করেছে প্রশাসন। এ সময় পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। সম্প্রতি পরিবেশবাদীদের একটি দল সেন্ট মার্টিন ঘুরে এসে জানায়, পর্যটক সীমিতকরণের ফলে দ্বীপে যত্রতত্র প্লাস্টিকের ব্যবহার, পরিবেশ দূষণ এবং নির্বিচারে প্রবাল কোরাল পাথর উত্তোলন কমে এসেছে। তবে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন দ্বীপের বাসিন্দা, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ফেব্রুয়ারি মাসটা কোনভাবে চলা শুরু করে দিন, অন্যথায় আমরা এখানে না খাইয়ে অনাহারে থাকতে হবে। পরিবেশের ধোঁয়াতে আমাদেরকে কষ্ট দিচ্ছেন, আমাদের ছাত্রদের পেটে লাগি দিচ্ছেন, সাধারণ জনগণ, সাধারণ কৃষকদের পেটে লাগি দিচ্ছেন। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কমপক্ষে 20টি সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে এসব সেতু নিয়ে চলাচল করছে যানবাহন। এতে প্রায় সময়ই ঘটছে দুর্ঘটনা। দ্রুত সময়ের মধ্যে সেতু সংস্কার কিংবা পুনর্নির্মাণের দাবি স্থানীয়দের। সহকর্মী সাইদ ইব্রাহিমের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল্লাহ মারুফ। প্রায় 30 বছর আগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সম্বারিয়া বাজার এলাকায় ভারানী খালের উপর নির্মিত হয় এই সেতুটি। 2007 সালের ঘূর্ণিঝড় সিডরে সেতুটি বেশ ক্ষতিগ্রস্ত হয়।
বর্তমানে সেতুটির সিমেন্টের ঢালাই দেয়া স্লিপার ধসে পড়েছে, যে কোনো সময় এটি ভেঙে পড়তে পারে। ঝুঁকি জেনেও কোনো উপায় না থাকায় এই সেতু দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছে স্কুল, কলেজ ও মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী। এছাড়া চম্পাপুর এবং ধানখালী ইউনিয়নের 6 গ্রামের প্রায় 10,000 মানুষের চলাচলের মাধ্যম এই সেতু। শুধু এই সেতু নয়, কলাপাড়া উপজেলার 60টি সেতুর মধ্যে 20টি সেতুই এখন চলাচলের অনুপযোগী। দ্রুত সময়ের মধ্যে এসব সেতু নতুন করে নির্মাণের দাবি স্থানীয়দের। 2007 সালে সিডরের সময় এই পোলটা প্রথম ভাঙে যায়, তারপর আমরা স্থানীয় লোকজনের চেষ্টার মাধ্যমে আবার মেরামত করি, আবার ভেঙে যায়, আবার মেরামত করি। এই মেরামত করার পরে এই পর্যন্ত আমরা মেরামত করে কোনো রকম চলাফেরা করি। এই ব্রিজটা খুবই দুর্বল, এই ব্রিজটা অর্ধেক ভেঙে গেছে, অর্ধেক ভালো আছে। এই পোলটা দিয়ে আমরা অনেক সময় পরেও গেছি, আমাদের চলাচল করতে অনেক অসুবিধা হয়। ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো আগামী 3 মাসের মধ্যে সংস্কার করা হবে বলে জানান উপজেলা নির্বাহী প্রকৌশলী। মোট 60টি ব্রিজ আমাদের কলাপাড়াতে রয়েছে, যার ভিতরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থাতে 12টা ব্রিজ রয়েছে। তো আমাদের দপ্তর থেকে আমরা সরেজমিনে সেই সকল ব্রিজগুলো, ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো আমরা পরিদর্শন করেছি এবং আমাদের প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজ নামক প্রকল্পের মাধ্যমে আমরা ইতোমধ্যে এই ব্রিজগুলো সংস্কারের কাজ হাতে নিয়েছি। আমরা অত্যন্ত আশাবাদী যে আগামী 3 থেকে 4 মাসের ভিতরে 10টা ব্রিজের কাজ আমরা শেষ করতে পারবো এবং বাকি 2টা ব্রিজ অন্য প্রকল্পে থেকে সংস্কারের জন্য আমরা ইতোমধ্যে দিয়েছি। লাখ লাখ মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ সেতু মেরামত কিংবা প্রয়োজনে পুনর্নির্মাণ দেখতে চান পটুয়াখালীর কলাপাড়ার বাসিন্দারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়া চলছে কৃষি পণ্য প্রদর্শনী মেলা ও পিঠা উৎসব। এ নিয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, লোক সমাগম কেমন দেখতে পাচ্ছেন? এই মেলার উদ্দেশ্য কি রয়েছে? ডানা, আসলে কুষ্টিয়ায় 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে কৃষি পণ্য প্রদর্শনী মেলা ও পিঠা উৎসব। আসলে এই উৎসবকে কেন্দ্র করে কিন্তু এখানে যারা দর্শনার্থীরা আছে তারা কিন্তু একদম পদচারণায় মুখরিত। আসলে এই কৃষি পণ্য প্রদর্শনী ও পিঠা উৎসবের মূল যে উদ্দেশ্য, এটি হচ্ছে দেশীয় পণ্যের ব্যবহার অর্থাৎ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। এটি কিন্তু মূলত এই মেলার যে উদ্দেশ্য। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে কৃষি পণ্য, বিভিন্ন ধরনের সবজি এখানে প্রদর্শন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের যে পিঠা সেগুলো কিন্তু প্রদর্শন করা হয়েছে। অর্থাৎ মানুষের মধ্যে কিন্তু তুলে ধরা হচ্ছে যে এই যে ঐতিহ্যবাহী যে পিঠা এবং যে কৃষি পণ্যগুলো, সেটা যেন মানুষের মধ্যে ব্যবহার বৃদ্ধি করা যায়, তার জন্যই কিন্তু এই মেলার মূল উদ্দেশ্য। আমার সাথে একজন দর্শনার্থী রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে এই যে মেলায় আপনি এসেছেন, আসলে কি দেখছেন, কেমন লাগছে? আমার বাসা কুষ্টিয়া, আমি কুষ্টিয়া থেকে এখানে মেলা দেখতে আসছি। আর আমাদের যে গ্রাম বাংলার যে ঐতিহ্য পিঠা উৎসব, তারপরে হচ্ছে এখানে যে কৃষি কলেজটা আছে, এগুলো আসলে আমাদের কুমারখালীর একটা ঐতিহ্য বহন করে। আর এটা খুবই ভালো লাগছে। প্রতি বছরই এখানে হচ্ছে পিঠা উৎসব হয়, আশা করি ইন ফিউচারেও হবে। জনাব আলাউদ্দিন আহমেদ স্যারের উদ্যোগে এই জিনিসটা হয় এবং আমরা খুব এক্সাইটেড থাকি যে কখন হবে পিঠা উৎসবটা। তো এটা আসলে খুবই ভালো লাগার একটা বিষয় যে আমাদের কুষ্টিয়াকে বা কুমারখালীকে এইভাবে উপস্থাপন করা যেতে পারে, এটা খুবই একটা ভালো উদ্যোগ। ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলেন, আসলে এই যে কুষ্টিয়ায় মূলত এই যে কৃষি পণ্য প্রদর্শনী ও পিঠা উৎসব অনুষ্ঠিত হচ্ছে, আসলে এই অনুষ্ঠানটার মূল উদ্দেশ্য যে দেশের যে ঐতিহ্যবাহী যে পিঠাগুলা এবং কৃষি পণ্যের যে ব্যবহার বৃদ্ধি, মানুষের মধ্যে যে দেশি পণ্যের যে ব্যবহার বৃদ্ধি, এই উদ্দেশ্যে কিন্তু এই যে কৃষি পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হচ্ছে। এখানে মোট প্রায় 60টির মতো স্টল রয়েছে, যে প্রতিটি স্টলে কিন্তু বাহারি পিঠা প্রদর্শন করা হয়েছে এবং বাংলাদেশের যে ঐতিহ্যবাহী যে সবজি বলেন, কৃষি পণ্য বলেন এবং যে এগুলো প্রদর্শন করা হয়েছে এবং মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই ছিল কুষ্টিয়া থেকে কৃষি পণ্য প্রদর্শনী ও পিঠা উৎসব নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। ডানা। তিতাস, ধন্যবাদ আপনাকে। কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। মৌলভীবাজারের কুলাউড়ার সড়ক বিভাগের সেতু রক্ষা সহ বিভিন্ন দাবিতে রাজাপুর সেতু এলাকায় মানববন্ধন করেছে স্থানীয়রা। শনিবার সকালে রাজাপুর সেতু এলাকায় হাজিপুর, শরীফপুর ও পৃথিম পাশে ইউনিয়নবাসীর উদ্যোগে মানববন্ধন হয়। বক্তারা বলেন, প্রায় 4 বছর আগে 38 কোটি টাকায় সেতু নির্মাণ কাজ শেষ হলেও উভয় পাশের সংযোগ সড়ক এখন পর্যন্ত নির্মিত হয়নি। তাই বাসিন্দারা উপজেলার সাথে যোগাযোগের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। সেতুটি চালু হওয়ার আগেই বালু মহলদাররা সেতুর কাছাকাছি এলাকা থেকে বালু উত্তোলনের কারণে বর্তমানে সেতুটি ধসে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বালু সিন্ডিকেট বিভিন্নভাবে আমি আসার পথে দেখলাম
কিছুক্ষণ পরপরই মনু নদীতে যেভাবে মেশিন চালিয়ে যেভাবে বালু উত্তোলন করা হচ্ছে, এর ফলে কিন্তু পরিবেশের একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে। এবং এই ব্রিজের যে পিলারগুলো যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, পিলারের নিচে থেকে মাটি সরে গেছে, বালু সরে গেছে, এই দীর্ঘদিনের দাবির মানুষের আশা আকাঙ্ক্ষা এই ব্রিজ আজকে হুমকির সম্মুখীন। ব্রিজের যাতে ক্ষতি না হয় সেই জন্য মিনিমাম 1 কিলোমিটার দূর থেকে বালি উত্তোলন করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় শিক্ষক নূরজাহান বেগম ও মাওলানা মোহাম্মদ সাদিকুর রহমানের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্বহুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবসর উপলক্ষে রাজকীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীরা। সুমন কবিরের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। দীর্ঘ 40 বছর ধর্মীয় শিক্ষক ছিলেন মাওলানা সাদিকুর রহমান। প্রতিষ্ঠা লগ্ন থেকেই ছিলেন বিদ্যালয়ে। শিক্ষিকা নূরজাহান বেগমও শিক্ষকতা করেছেন প্রায় 35 বছর ধরে। সততা আর নিষ্ঠার সঙ্গে কাজ করা এই শিক্ষকদের তাই সবার সঙ্গেই গড়ে উঠেছে প্রীতি আর ভালোবাসার নিবিড় এক সম্পর্ক। প্রিয় এই শিক্ষকদের বিদায়ের দিনে হাজির হন প্রাক্তন বর্তমান শিক্ষার্থী, সহকর্মী সহ এলাকার নানা পেশাজীবীর মানুষ। ফুল দিয়ে জানানো হয় কৃতজ্ঞতা, গাঁদা আর গোলাপ ফুলে সাজানো হয় গাড়ি। সংবর্ধনার মঞ্চে সম্মাননা স্মারক ও ফুলের উপহার দেয়া হয় তাদের। শিক্ষাগুরুর ভালোবাসার স্মৃতিচারণ করেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। আমাদের ধর্ম শিক্ষক ছিলেন না, আমাদের পথ প্রদর্শক ছিলেন এবং হুজুরের থেকে যা শিখেছি তা অমূল্য। আজকে আমাদের স্যার এবং ম্যাডাম যেহেতু বিদায় নিচ্ছে, আমরা অনেক দুঃখিত, কারণ আমরা এটা মেনে নিতে পারছি না। তাদের পাঠদান, তাদের কাছ থেকে যে নৈতিক শিক্ষা আমরা পেয়েছি, এর উপর ভিত্তি করেই আমাদের জীবনের অগ্রযাত্রা। দীর্ঘদিনের সহকর্মী ও ছাত্রছাত্রীদের কাছ থেকে এমন সম্মান পেয়ে আপ্লুত হয়ে পড়েন বিদায়ী শিক্ষকরা। আমি আজকে চলে যাচ্ছি, আমি যেভাবে এলাকায় করছি, আমি চাই যে আমার পরে এখন তো স্কুল খুব সুন্দর হয়েছে, এখন স্বয়ংসম্পূর্ণ, স্কুলের কোনো কিছুর অভাব নাই। কিন্তু আমি চাই এভাবে এলাকার সবাই যেন স্কুলের সুন্দরভাবে স্কুলটা পরিচালিত করে ধরে রাখতে পারে। 35 বছরে আমার ছেলে মেয়ে অনেক হয়ে গেছে, সবাই আমার ছেলে মেয়ে। আমি সবাইকে দেখে খুব আনন্দ লাভ করি, সবাই ভালো ভালো জায়গায় আছে। আমাকে সালাম দিলে আমার এটাই গর্ববোধ মনে হয়। ভবিষ্যতে শিক্ষার্থীরা যেন আরো ভালো কাজ করতে পারে, সমাজের জন্য, দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে, এই আশা ব্যক্ত করেছেন এই শিক্ষকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে দেশ ও জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পর্দা উঠল অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা, বাংলা একাডেমি পুরস্কার প্রদান। কুমিল্লা যৌথ বাহিনীর হাতে আটকের পর যুবদল নেতার মৃত্যু, ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার, দ্রুত তদন্তের নির্দেশ সরকারের। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমা, দ্বিতীয় দিনে জিকির আশকারে মশগুল মুসল্লিরা, কাল আখিরি মোনাজাত। सिर्फ बांग्लादेश, पाकिस्तान, इंडिया मुसलमान नहीं, पूरी दुनिया में इंसान मुसलमान जहाँ हैं सब मुसलमान अच्छे हैं। सुना था कि बांग्लादेश वाले जो है बहुत प्यार करते हैं। अल्हम्दुलिल्लाह एयरपोर्ट उतरते ही जो है हमने जो हमारा इस्तकबाल हुआ, हमारा इकराम हुआ, वो हम जिंदगी भर नहीं भूल सकते। বাগেরহাটে দস্যুদের হাতে অপহৃত 15 জেলে উদ্ধার হয়নি 7 দিনে, উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে পরিবার। এবং রংপুরে ঘন কুয়াশায় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে 6 পরিবহন, আহত 25, যাত্রা নিরাপদে সচেতন হওয়ার তাগিদ। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।